আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 3 মার্চ 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করব, যেগুলো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো, প্রিলি, লিখিত বা ভাইবা। তো আসেন শুরু করি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেছেন ট্রাম্প। দেখেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলেছেন সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই ন্যায়সঙ্গত অভিযান চলবে। দেখেন, আমরা এখান থেকে কিছু জিনিস জানার চেষ্টা করি। তা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্র ইরানের চলমান অভিযানের নাম দিয়েছে হচ্ছে আপনার অপারেশন এপিক ফিউরি, এটার নাম দিয়েছে। আর ইসরায়েল নাম দিয়েছে হচ্ছে লায়ন রোড দিয়েছে, আর অপারেশন এপিক ফিউরি নাম দিয়েছে হচ্ছে আপনার এই যে যুক্তরাষ্ট্র। এখন এর আগে কিন্তু আপনার ইরানে যখন ইসরায়েল হামলা চালায়, এর আগে অর্থাৎ 13 জুন 2025 সালে, যেটা অর্থাৎ 13 জুন, সেটার নাম ছিল কিন্তু আপনার অপারেশন রাইজিং লায়ন নাম ছিল। এবার হচ্ছে লায়ন রোর নাম দিয়েছে আর কি। দেখেন, শনিবার থেকে গতকাল পর্যন্ত ইরানের 131টি শহরে হামলা চালিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে আপনার ইসরায়েল চালিয়েছে। আর একটা তথ্য দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প হামলা চালাচ্ছে, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে তার আসলে সমর্থন কতটা আছে আর কি। দেখেন, যুক্তরাষ্ট্রের 1/3 নাগরিক, মাত্র 1 ভাগ নাগরিক ইরানে চালানো হামলাকে সমর্থন করছেন। এটি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির খুব সামান্যই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দেখেন, ট্রাম্পকে আরও বিপত্তিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম হচ্ছে আপনার পেন্টাগন, প্রতিরক্ষা দপ্তর যুক্তরাষ্ট্রের। ওদের সূত্রে বরাতে রয়টার্স জানিয়েছে রোববার মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের কাছে ইরানের হামলার বিস্তারিত তুলে ধরেন পেন্টাগন কর্মকর্তারা। তারা জানান, ট্রাম্পের প্রশাসন বারবার বলেছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি, তবে যুক্তরাষ্ট্রের ওপর তেহরান আগে হামলা চালাতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য পেন্টাগনের হাতে নেই। এর তো খুব স্বাভাবিক ঘটনা, কখনো কি তাই হামলা চালাবে? অথবা একটা প্লট তৈরি করা, যে যেভাবে হোক হামলা চালাতে হবে আর কি। তা সেন একটু দেখার চেষ্টা করতে, তা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে এবং আরব আমিরাত সহ 12টি দেশে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলছে। দেখেন, আপনার মধ্যপ্রাচ্যে হচ্ছে আপনার 19টি আপনার দেশে, আপনার 19টি জায়গায় আর কি আপনার আছে যুক্তরাষ্ট্রের কি বলে সামরিক ঘাঁটি আছে আর কি। আর আপনার বিশ্বের প্রায় 80টা দেশে আপনার 720টা আর কি আপনার ঘাঁটি আছে ইউএসের, অর্থাৎ সবচেয়ে বড় নাম্বার আর কি, অনেক বেশি। জাপানে হচ্ছে তো সবচেয়ে বেশি। যাই হোক, একটা কথা হচ্ছে যে আপনার ভেনেজুয়েলাতে আক্রমণের সময় কিন্তু বোঝা যাচ্ছিল যে আগামীতে কোন দিকে যেতে পারে আর কি। এখন এরপরে টার্গেট কী হতে পারে অনেকে কিন্তু আলোচনা করছেন, হয়তোবা ইন্ডিয়া হবে এর পরবর্তী কেউ বলে পরবর্তী টার্গেট, লক্ষ্য আর কি ইউএসের। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি হচ্ছে আমরা দেখেন যে ডেপুটি স্পিকার নিয়ে কথা হচ্ছিল আর কি। ডেপুটি স্পিকার নিয়োগ বিষয় বিরোধী দল থেকে হবে। এটা আপনার 31 দফা বিএনপির সাথেও মিলে আছে সম্ভবত, হ্যাঁ আছে। পাশাপাশি হচ্ছে আপনার জুলাই সনদেও আছে আর কি। যাই হোক, দেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে 133টি অধ্যাদেশ। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছিল যে 133টি অধ্যাদেশের আসলে ভবিষ্যৎ কী। বলছে, নিয়ম অনুসারে অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের
সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সেটি উপস্থাপিত হবে। তারপর কোনগুলো গৃহীত হবে, কোনগুলো হবে না, সেটি সংসদে আলোচনার বিষয়। এই হচ্ছে ঘটনা। সংসদ সব কিছু নির্ভর করছে আসলে কোন দিকে যাবে, এটা বৈধতা দিবে কি দিবে না। দেখেন, এটা দেখি আমরা, মাদুরো থেকে খামেনি পরাশক্তির কাছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। দেখি আমরা এখানে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। দেখেন, আমরা একটু আগে বোঝার চেষ্টা করি, তা হচ্ছে আপনার ভেনিজুয়েলার সাথে আসলে কী হয়েছে। মাদুরো নিজে তো আসলে ভেনিজুয়েলার নিকোলা মাদুরো, এখন উনি নিকোলা বা নিকোলাস মাদুরো আর কি। উনি কী হয়েছে আসলে, ওনার বিরুদ্ধে আসলে ছিল হচ্ছে আপনার নির্বাচনী জালিয়াতি ছিল অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন অভিযোগ ছিল, তারপরে মাদক পাচারের বা নার্কো টেরোরিজম ছিল, মাদক পাচারের অভিযোগ ছিল, দুর্নীতি ও অর্থনৈতিক ধ্বংস করা হয়েছিল। এখন ঘটনা হচ্ছে যে এই যুদ্ধের অবস্থা কি একটু জানবো, আর মাদুরোকে তুলে আনার কোনো মেসেজ থাকলো কিনা। আসলে মাদুরোকে তুলে আনার মূল জায়গাটা হচ্ছে আপনার ওই দেশের তেলের উপরে একটা বৈধতা নিয়ে আসা। যুক্তরাষ্ট্র চাচ্ছিল তার তেলের যে যোগানটা যাতে করে ভেনিজুয়েলা থেকে আনা যায়, এবং যুক্তরাষ্ট্র নিজেও তো আসলে হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল, তো সেখান থেকে তো অনেক তেল আসে, তো তাকে নিতে হয়। এখন যখন মাদুরোকে পাওয়া গেল, অর্থাৎ তিনি মাদুরোর উপর হামলা চালাতে পারলেন, এবং আমেরিকার বিশেষ যে ইউনিট, তাকে বলা হয় আপনার ডেল্টা ফোর্স, এই ফোর্সের মাধ্যমে তাকে যে অপারেশন পরিচালনায় তুলে আনা হলো একটি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, এবং এই অপারেশনের যে নাম ছিল আপনার অপারেশন অ্যাবসোলিউট রিসলভ, তো তাকে তুলে আনা হলো। তো পরে তো সেখানে তার মতো করে কর্তৃপক্ষ মতো ভেনিজুয়েলাতে আপনার ইউএসএ তো তার কর্তৃপক্ষ বসালো বা সরকারকে বসানোর চেষ্টা করলো, পাশাপাশি আমেরিকান অনেক প্রতিষ্ঠান তো সেখানে গেল তেল উৎপাদন বা সরবরাহ ঠিক রাখার জন্য আর কি। তো দেখেন, এরপরেই তো যেহেতু ইরানের পরে নির্ভরশীলতা কমবে, সুতরাং সেখানে হামলাটাই যে হবে স্বাভাবিকভাবে জানা যাচ্ছিল আর কি। আর এই যে লোক দেখানো বিভিন্ন রকম কূটনৈতিক তৎপরতা ছিল, বিশেষ করে ওমানের মাস্কাটে যে দুই দেশের প্রতিনিধি দল বসছিল, অর্থাৎ ইরানের এবং ইউএসের, এটা পুরোটাই ছিল আসলে লোক দেখানো। এখন দেখেন, আমরা এখান থেকে কিছু বোঝার চেষ্টা করি যে এর সামনে এই যুদ্ধের আসলে সামনে কি হবে। দেখেন, প্রথম একটা বিষয় হচ্ছে যে আপনার কিছুদিন তীব্র আসলে যুদ্ধ হবে, এবং একটা নাজুক যুদ্ধবিরতি হবে আর কি, যেখানে ইরান সক্ষত বিক্ষত হলেও টিকে থাকবে এবং বেশি নিরাপত্তা কেন্দ্রিক হয়ে উঠবে আর কি। অর্থাৎ তাদের আসলে পাওয়ারটা যাতে করে কমায় রাখা যায় কোনোভাবে, সেটার দিকে নজর রাখা হবে আর কি, বা চেষ্টা করা হবে। দেখেন, তারপর হচ্ছে আপনার যুদ্ধ লম্বা হয়ে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যেখানে ইরানের মিত্র গোষ্ঠীগুলো নানা ফ্রন্ট খুলে দেবে, আর এতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়বে। এই একটা বিষয়। এছাড়া একটা বিষয় আছে আপনার ইরানের ভেতর নেতৃত্ব পরিবর্তনের ঝাঁকুনি ও অর্থনৈতিক ধাক্কা মিলে অভ্যন্তরীণ সংকট গভীর হতে পারে, কিন্তু সেই পরিবর্তন যে পরিষ্কার গণতান্ত্রিক রূপ নেবে, এটা ধরে নেওয়ার কারণ কম। পরিবর্তন অনেক সময় বিশৃঙ্খলাও হতে পারে। সব মিলিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা ও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হত্যা, এই দুই ঘটনা একটা বিষয় সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক রাজনীতি এখন অনেক বেশি খোলামেলা উদাহরণ তৈরি করতে চাইছে, কারোর জন্য উদাহরণ শাস্তির, কারোর জন্য উদাহরণ হত্যার। সমস্যাটি হলো, উদাহরণ তৈরির রাজনীতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না। এক পক্ষ ভাবে আমি হিসাব করেছি, অন্য পক্ষ ভাবে হচ্ছে আমি হিসাব ভেঙে দেব। এই টানাপোড়েনে শেষ যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো স্থিতিশীলতা। আর স্থিতিশীলতা ভেঙে গেলে শুধু বড় শক্তি নয়, ছোট ও মাঝারি দেশগুলোকেও দাম দিতে হয়, বাজারে, জ্বালানিতে, শ্রমে, প্রবাসী শ্রমে ও নিরাপত্তার ক্ষেত্রে। যেটা আমাদের ক্ষেত্রে ধরেন আমরা তো এই যুদ্ধের সাথেও নেই, পিছেও নেই। আমাদের বৈদেশিক নীতি বা ফরেন পলিসি এটাই বলে যে আমরা তো হস্তক্ষেপ করি না। তবে সত্য হচ্ছে আমরা সবসময় নির্যাতিত, নিপীড়িত, বৈষম্য যারা থাকে তাদের আমরা বৈষম্য বিলোপের পক্ষে আমরা সবসময় থাকি আর কি। তো এখানে আমাদের সমস্যাটা হচ্ছে, যেমন
আমাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে বাজারে বা জ্বালানি তেলগুলোতে আমরা আসলে ঝামেলায় পড়বো আর কি। এগুলো হচ্ছে মূল বিষয়। যাই হোক, এখন আমরা একটু অর্থ বাণিজ্য পাতা দেখি। অর্থ বাণিজ্য পাতায় আজকে আচ্ছা এটা একটু দেখি আমরা। দেখেন, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে আমাদের সবজি যে রপ্তানি হয় এটা নিয়ে একটু তথ্য এখানে দেওয়া আছে। দেখেন যে বাংলাদেশ থেকে দিনে 35 থেকে 40 টন সবজি রপ্তানি হয়, এর মধ্যে প্রায় 40% গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তো আমরা জানতে পারলাম আর কি যে সবজি কী হচ্ছে না হচ্ছে। দেখেন, বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্যে ও ইউরোপের বিভিন্ন দেশে কাঁচা মরিচ থেকে শুরু করে লাউ, কুমড়া, বেগুন, ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল, বরবটি, শিম, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি রপ্তানি হয়। গত শনিবার থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত শুরু হওয়ার এই অঞ্চলের আকাশপথ বন্ধ রয়েছে, ফলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে বিমান যাচ্ছে না। এটি সবজি রপ্তানি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আমাদের কিন্তু জনবল রপ্তানিও কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে আর কি। এটা নিয়ে বেশ ভোগান্তি চলছে আর কি। কাতার মনে হয় 1 সপ্তাহ 1 মাসের মধ্যে ভিসা মেয়াদ বৃদ্ধি করেছে, তো সেটা ভালো। তবে আমাদের এই যে কথাটা আগে বলছিলাম আর কি, যে প্রভাবটা আসলে ক্ষুদ্র এবং মাঝারি দেশগুলোতে পড়ে, এটার প্রভাব আর কি যে কোনো যুদ্ধ সংঘাতে আমাদের এই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা আর কি। যাই হোক, দেখেন একটু আবার সরাসরি আপনার ইন্টারন্যাশনাল পার্টের দিকে যাই। দেখেন এখানে একটু আগে বলছিলাম যে ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করেন না হচ্ছে আপনার প্রতি 4 জনে 3 জন। তবে এখানে একটা বিষয় আছে, আপনার সবসময় দেখা যায় কি আপনার যুক্তরাষ্ট্র সরকার যে পক্ষে থাকে জনগণ আসলে সেই পক্ষে থাকে না। তাই যে পক্ষে জিতুক সবসময় যুক্তরাষ্ট্রই জিতে, হয় প্রেসিডেন্ট বা হচ্ছে আপনার জনগণ। এই রুটিন হয়েই চলছে। যেমন আপনার আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধের সময় ইরানের কিন্তু আপনার ইউএসের সরকার কিন্তু আমাদের পক্ষে ছিল না, কিন্তু জনগণ ছিল। তারা জনগণ অনেক আমাদের কাজ করছে আর কি। তো আমরা সরাসরি বলতে পারি না যে আমেরিকা আমাদের পক্ষে ছিল না, আমরা বলি যে ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক আর কি। তো এটাই করে আর কি। দেখেন, কোন স্পষ্ট পরিকল্পনা ছাড়াই কি ইরানে হামলা করেছিল। আপনার সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি অর্থাৎ সিআইএ হচ্ছে আপনার মার্কিন গোয়েন্দা সংস্থা আর কি। তাদের পরিকল্পনা বা তাদের প্ল্যান দেখেই কিন্তু আপনার ইরানে হামলা চালায় ইসরায়েল আর কি। তো এখানে একটা বিষয় বেশ ভালো জানার মতো, তা হচ্ছে আপনার আসলে কি সরকার পরিবর্তন করতে চায়, আপনার আসলেই কি এখানে মানে মূল জিনিসটা কি? মূল বিষয় হচ্ছে যে ইরানের কাছে আপনার ঘাঁটি আছে, অর্থাৎ পারমাণবিক অবকাঠামো আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এটার কারখানা আছে, আর সামরিক সক্ষমতা আছে, এগুলো আছে। তো ইরান আসলে কি যেমন হচ্ছে আপনার পেন্টাগনের একটা আছে, গোয়েন্দা রিপোর্ট আছে যে ইরান হয়তো বা শক্তিধর রাষ্ট্র হবে, তবে তাকে আসলে সে কখনোই হামলা করবে আমেরিকাকে এমন হবে না। তারপরও তাহলে কি লক্ষ্য? ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে দেওয়া নাকি? দেখেন, এখানে বলা হয়েছে যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা আসলে ইউএসের নাই, বরং তিনি দেশটিতে একটি দুর্বল শাসন ব্যবস্থা চান যা কারো ক্ষতি করতে পারবে না। এটা আসলে মূল লক্ষ্য। দুর্বল হয়ে যাক দেশটা, তাদের আসলে সক্ষমতা কমে যাক সেক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে যা মানে ট্রাম্প যদি সত্যি শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাইতেন তাহলে অনেক বিরোধী নেতা ছিলেন, যাদের হোয়াইট হাউসে ডেকে বলতে পারতেন যে এই ব্যক্তি ইরানের পরবর্তী শাসক হতে যাচ্ছেন, কিন্তু তিনি তা করছেন না। এতে আমাদের মনে হচ্ছে তিনি সম্ভবত এখনও বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গেই চুক্তির কথা ভাবছেন। তবে ইরানের পাল্টা হামলার কারণে এই ধারণা বদলে যেতে পারে। আপনার মূল কথা হচ্ছে যে বসে আনা আর কি, যে ট্রাম্পের বশীভূত হও বা আমেরিকাকে সবসময় আমেরিকায় বসে থাকো, এই বিষয়টা রাখা এবং দুর্বল একটা শাসন ব্যবস্থা ক্রিয়েট করলে সব দিক থেকে লাভ হয়। আপনি তেল নিতে পারবেন, আপনি ওই পথ ব্যবহার করতে পারবেন, আপনি নানান রকম চুক্তি করতে পারবেন, আপনি মধ্যপ্রাচ্যে যে ভয় আছে সেই ভয়টা আপনি অব্যাহত রাখতে পারবেন। এগুলোই আসলে মূল জিনিস। তবে একটা জিনিস তো দেখা গেল যে আপনার একজনকে তুলে আনা বা একজনকে হত্যা করা, এগুলো যে আসলে
সামনের দিনে যে আরও ভয়ানক পরিস্থিতির দিকে যেতে পারে সেটার একটা পূর্বালক্ষণ আমরা দেখতে পাচ্ছি আর কি। যাই হোক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।